আজকে আমরা কোষ বিভাজন, এই কোষ বিভাজন পড়তে গেলে প্রথমে কোষ কাকে বলে জানা দরকার, কোষের ভিতরে কি আছে সেটা একটু জানা দরকার, তারপরে আমরা কোষ বিভাজনের পথে হাঁটবো। তো প্রথমে কোষ, যদি আমরা ক্লাস 8-এ কোষ পড়েছি, তবু এখানে বলছি কোষ কি? প্রভেদক, প্রভেদক, প্রভেদক প্রভেদক ভেদ্য পর্দাবেষ্টিত, প্রভেদক ভেদ্য পর্দাবেষ্টিত, পর্দাবেষ্টিত বেষ্টিত, প্রভেদক ভেদ্য পর্দাবেষ্টিত প্রোটোপ্লাজম নির্মিত, প্রোটোপ্লাজম নির্মিত জীবদেহের গঠনমূলক ও জীবজ ক্রিয়ামূলক এককে কোষ বলে। প্রভেদক ভেদ্য পর্দাবেষ্টিত, প্রভেদক ভেদ্য মানে সবাইকে যেতে দেয় না, ভেদ্য মানে যেতে পারে, প্রভেদক ভেদ্য মানে কিছু কিছু বস্তুকে, কিছু কিছু পদার্থকে যেতে দেয় আর কি, এটাই বলে প্রভেদক। অভেদ্য নয়, অভেদ্য মানে যেমন প্লাস্টিকের প্যাকেটগুলো অভেদ্য, যার মধ্যে কিছুই গলে যেতে পারে না। প্রভেদক ভেদ্য কিছু কিছু জিনিসকে যেতে দেয়, টুকিটাগুলো বাস। প্রভেদক ভেদ্য পর্দাবেষ্টিত প্রোটোপ্লাজম নির্মিত, প্রোটোপ্লাজম বলতে কার কথা মনে পড়বে? একটা কোষের কোষ পর্দার ভেতরে নিউক্লিয়াস থাকে, মাইটোকন্ড্রিয়া থাকে, গলগি বস্তু থাকে, সেন্ট্রোজোম থাকে, প্লাস্টিড থাকে, এই সব কিছুকে নিয়ে বলে প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজম থাকবে, প্রভেদক ভেদ্য পর্দা, একটা পর্দা থাকবে, যে পর্দার মধ্যে মধ্যে কিছু কিছু জিনিস যেতে পারবে, সবাই নয়। প্রোটোপ্লাজম নির্মিত মানে নিউক্লিয়াস থাকবে, মাইটোকন্ড্রিয়া থাকবে, গলগি বস্তু থাকবে, প্লাস্টিড থাকবে, এরকম প্রোটোপ্লাজম নির্মিত। জীবদের গঠনমূলক ও জীবজ ক্রিয়ামূলক এককে কোষ বলে। জীবদের গঠনমূলক মানে জীব দেহটা তৈরি হয়েছে, ওগুলোকে বাদ দিলে হবে না। জীবদের মধ্যে যে কাজগুলো, সেই কাজগুলো যারা করে সেটাই কোষ। জীব দেহটা যা দিয়ে তৈরি সেটাই কোষ, জীবদেহ যা দিয়ে তৈরি সেটাই কোষ। আর জীবদেহ, কোষটা কি? কোষ হচ্ছে, কোষ হলো জীবদেহের গঠনমূলক ও জীবজ ক্রিয়ামূলক একক, কারণ কোষ হলো জীবদেহের গঠনমূলক ও জীবজ ক্রিয়ামূলক একক। কারণ কোনো একটা জীবদেহ এক বা একাধিক কোষ নিয়ে গঠিত, কোষ ছাড়া কিছু নেই শরীরের মধ্যে। কোনো একটা জীবদেহ এক বা একাধিক কোষ নিয়ে গঠিত। এখন লেখার পারমিশন দেয়নি, এখন লেখাগুলো বোঝা, এবং আমি যতক্ষণ কথা বলছি ব্যাপারটা বোঝানোর চেষ্টা করি আমার তরফ থেকে যতক্ষণ সম্ভব। বোঝা হয়ে গেল, মুখস্থ শুরু, মুখস্থ হয়ে গেলে লেখার টাইম চলবে। কোষ হলো জীবদেহের গঠনমূলক ও জীবজ ক্রিয়ামূলক একক। কারণ যে কোনো জীবদেহে, যে কোনো জীবদেহ এক বা একাধিক
একাধিক কোষ দ্বারা গঠিত, কোষ দ্বারা গঠিত। এককোষী জীবের ক্ষেত্রে তাদের দেহ একটি কোষ দিয়ে গঠিত, আর বহুকোষীদের ক্ষেত্রে অনেক কোষ আছে। তাহলে জীব দেহ কোষ দ্বারা, এর জন্য জীবদের গঠনমূলক একক। কারণ কোন জীব দেহ এক বা একাধিক কোষ দিয়ে গঠিত, সেই জন্য গঠনমূলক একক। আচ্ছা, কোন একটা জীব দেহের মধ্যে যে সমস্ত জৈবিক কাজগুলো হয়, কোন একটি জীব দেহের মধ্যে সংগঠিত, জীব দেহের মধ্যে সংগঠিত, জীব দেহের মধ্যে সংগঠিত, জীবদের মধ্যে সংগঠিত জৈবিক কাজ, জৈবিক কাজ, কোন জীবদের মধ্যে সংগঠিত জৈবিক কাজ, জৈবিক কাজ বলতে ওই জীবদের মধ্যে কিরকম কাজ ঘটছে, রেচন ক্রিয়া ঘটছে, শ্বসন ক্রিয়া ঘটছে, কোষ বিভাজন ঘটছে, জীবদের মধ্যে কিরকম জৈবিক কাজ সম্পন্ন হচ্ছে, রেচন ক্রিয়া। জৈবিক কাজ বলতে রেচন ক্রিয়া, এটা একটা জৈবিক কাজ। শ্বসন ক্রিয়া একটা জৈবিক কাজ, শ্বসন ক্রিয়া, শ্বসন ক্রিয়া। তারপরে কোষ বিভাজন, কোষ বিভাজন, এই জৈবিক কাজগুলো ঘটে। সংগঠিত জৈবিক কাজ, জৈবিক কাজগুলো কি কোষ করে থাকে, বা কোষ করে থাকে না, কোষেরা করে থাকে। জৈবিক কাজ কোষগুলি করে থাকে, করে থাকে। দেখো উত্তরটা বোঝা গেল কিনা। যদি বলা হয় কোষকে জীবদের গঠনমূলক এবং জীবজ ক্রিয়ামূলক একক বলা হয় কেন? কারণ কোন জীব এক বা একাধিক কোষ দ্বারা গঠিত। আর কি কোন জীবদের যে কাজগুলো, সেই কাজগুলো আসলে কে করে? ওই কোষ করে। যদি আমরা একটা কোষের কথা দেখি, একটা কোষ, আরে তুই কি করছিস? কোষ, এই যে কোষ যার কথা বলছি, এর দুটো অংশ আছে, কোষ আবরক, কোষ আবরক। কোষের আবরণ, সেই আবরণের মধ্যে কারা থাকে? কোষ পর্দা থাকে, কোষ প্রাচীর থাকে, ক্যাপসুল থাকে। এই কোষ আবরক আর থাকে কি? প্রোটোপ্লাজম, প্রোটোপ্লাজম। কোষের দুটো অংশ, কোষ আবরক মানে কোষের বাইরের আবরণটা, আর প্রোটোপ্লাজম মানে কোষের আবরণের ভেতরে যা আছে। এই প্রোটোপ্লাজমের মধ্যে কি আছে? প্রোটোপ্লাজমের মধ্যে আছে প্রোটোপ্লাজম। এই প্রোটোপ্লাজম সমান হচ্ছে নিউক্লিয়াস, নিউক্লিয়াস প্লাস সাইটোপ্লাজম, সাইটোপ্লাজম। আর এই সাইটোপ্লাজমের মধ্যে আমার কি রয়েছে? সাইটোপ্লাজমের মধ্যে রয়েছে কি তোমার মাইটোকন্ড্রিয়া আছে, মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, প্লাস্টিড আছে, রাইবোজোম, রাইবোজোম। তারপরে তোমার কি গলগি বস্তু, গলগি বস্তু। তাহলে এটা কোষ দুটো অংশ, কোষ আবরক, প্রোটোপ্লাজম। এই যে প্রোটোপ্লাজম, এটাই বড় ব্যাপার। এই কোষের প্রোটোপ্লাজমে নিউক্লিয়াস, একটা নিউক্লিয়াসের সাধারণত চারটি অংশ। কোষের নিউক্লিয়াস, আমরা পরে এই কোষকে দেখাচ্ছি, তুমি কোষে দেখেছো। কোষের নিউক্লিয়াস চারটি অংশ নিয়ে গঠিত। কোষের নিউক্লিয়াস কিরকম? এইরকম দেখতে হয়। কোষের নিউক্লিয়াস এরকম, এর ভেতরে
একটা জল জল করছে একটা অংশ আছে, এটার নাম নিউক্লিওলাস। এটার নাম নিউক্লিওলাস। আর এটা যে নিউক্লিয় পর্দা, নিউক্লিয় পর্দা, এটার নাম নিউক্লিওলাস। নিউক্লিওলাস। চেপে যাও। এই যে আমি একটা নিউক্লিয়াস আঁকছি, এটা কি আছে? একটা কোষের নিউক্লিয়াসের 4টি অংশ আছে। একটা যে নিউক্লিয় পর্দা, বাইরের যে আবরণটা নিউক্লিওলাস, ভিতরে একটা জল জল করবে একটা সূর্যের মতো অংশ নিউক্লিওলাস। এছাড়া কি আছে? কোষের ভেতরে তোমার গিয়ে এরকম সরু সুতোর মতো অংশ আছে, এরকম সরু সুতোর মতো যে অংশ আছে, এই সুতোর মতো অংশগুলোর নাম হচ্ছে নিউক্লিয় জালিকা। নিউক্লিয় জালিকা। এছাড়া যেটা রয়েছে কোষের ভেতরে গুটি গুটি অংশ আছে, মানে এক রকমের তরল পদার্থ আছে, গুটি গুটি একটা পদার্থ রয়েছে যার নাম নিউক্লিয় রস। আর এই যে এখানে ফাঁকা জায়গা দেখতে পাচ্ছ, এগুলো আসলে নিউক্লিয় ছিদ্র। এগুলো কি আসলে নিউক্লিয় ছিদ্র। একটা যে কোষের মধ্যে এইরকম নিউক্লিয়াস দেখতে পাওয়া যাবে, সেই কোষগুলোকে বলে আদর্শ কোষ বা আদর্শ নিউক্লিয়াস যুক্ত কোষ বা ইউক্যারিওটিক কোষ। যে কোষের মধ্যে এরকম নিউক্লিয়াস দেখা যাবে সেটা হচ্ছে তোমার ইউক্যারিওটিক কোষ বা আদর্শ নিউক্লিয়াস যুক্ত কোষ। আর যে কোষের মধ্যে এই জিনিসটা পাওয়া যাবে না তাদের বলে প্রোক্যারিওটিক কোষ। তাহলে কোষের ভিতরে এরকম একটা কোষের ভিতরে নিউক্লিয়াসের গঠন অনুসারে, মানে নিউক্লিয়াসের গঠন অনুসারে কোষকে দুভাগে ভাগ করা হয়েছে। একটা যে প্রোক্যারিওটিক কোষ, একটা ইউক্যারিওটিক কোষ। আমরা যাচ্ছি পরে, এইটুকু খাতা তুলে নেব। খাতা আমি চেক করতে পারবো না। এখানে এই প্রভেদক বানানটা ভুল আছে, এটা প্রভেদক। প্রভেদক বেদ্য পর্দাবেষ্টিত বা প্রোটোপ্লাজম জীবদের গঠনমূলক ও জীবজ ক্রিয়ামূলক এককে ঠিক আছে। কোষের নিউক্লিয়াসের গঠন অনুসারে কোষ দুই প্রকার। কোষের নিউক্লিয়াসের গঠন অনুসারে কোষ দুই প্রকার। 1 নম্বর প্রোক্যারিওটিক কোষ, প্রোক্যারিওটিক কোষ, প্রোক্যারিওটিক কোষ, যার অপর নাম হচ্ছে আদি নিউক্লিয়াস যুক্ত কোষ। আদি নিউক্লিয়াস যুক্ত কোষ প্রোক্যারিওটিক কোষ, আদি নিউক্লিয়াস যুক্ত কোষ। আর 2 নম্বর হচ্ছে ইউক্যারিওটিক কোষ। ইউরের হস্যি উটের হস্যু, ইউক্যারিওটিক কোষ। ইউক্যারিওটিক কোষ
যার অপর নাম হচ্ছে আদর্শ আদর্শ নিউক্লিয়াস যুক্ত কোষ। নিউক্লিয়াস যুক্ত কোষ, আদর্শ নিউক্লিয়াস যুক্ত কোষ। এখানে প্রোক্যারিওটিক কোষ কোনগুলো? আমরা ক্লাস 9-এ পড়েছি, মনেরা রাজ্য পড়েছিলাম। মনেরা রাজ্যেতে যারা রয়েছে তারা হচ্ছে প্রোক্যারিওটিক কোষ। মনেরা যারা ছিল ব্যাকটেরিয়া কোষগুলো, এই ব্যাকটেরিয়া কোষ হলো প্রোক্যারিওটিক কোষ। আর ইউক্যারিওটিক কোষ বলতে ওই প্রোটোজোয়া থেকে শুরু হয়েছিল, অর্থাৎ সকল উদ্ভিদ ও প্রাণী কোষ ইউক্যারিওটিক কোষ। সকল উদ্ভিদ ও প্রাণী কোষ সকল উদ্ভিদ ও প্রাণী কোষ হলো ওই ইউক্যারিওটিক কোষ। এবার আমরা প্রথমে উদ্ভিদ কোষ আর প্রাণী কোষটা কেমন দেখতে ওটা একটুখানি জেনে নেই, কারণ আমার কোষ বিভাজন করতে গেলে ওইটা দরকার হবে। প্রথমে উদ্ভিদ কোষের কথা বলছি, আমার সঙ্গে সঙ্গে আঁকার চেষ্টা করো। তো বাড়ির লোককে খবর দেবো এটা করার জন্য না? হ্যাঁ, দেখেছে কি এনেছে ওটা? আর এটা সরভুজের মতো করেছি, সরভুজ টাইপ করেছি। এবার এই সরভুজের বাইরের দিকে তোমার এই নীল রঙের একটা আবরণ করে দিচ্ছি। তুমি আলাদা পেন দিয়ে পারলে করো, আর না হলে প্রথমে যে কালি দিয়ে করেছো অন্য একটা কালি দিয়ে করো। প্রথমে যে কালিটা ব্যবহার করেছিলে অন্য একটা কালি দিয়ে তার বাইরের দিকে একটা লাইন টানো। হয়ে গেছে। বাইরে যে আবরণটা করলাম এটার নাম কোষ প্রাচীর। আর ভেতরের দিকে যে আবরণটা করা হয়েছে কোষ পর্দা। ভেতরের প্রথম যে আবরণটা এটা কোষ পর্দা, বাইরেটা কোষ প্রাচীর। এবার এর ভেতরের দিকে মাঝখানটা করে একটা ছোট্ট করে বৃত্ত বানাও, তার ভেতরে আরেকটা বৃত্ত বানাবে। এই বৃত্তটাকে একদম ডিপ করে দেবে। হয়ে গেছে। এবার এর ভেতরে কতগুলো সুতোর মতো ছেড়ে দেবে। 4টে ছাড়লাম, এদিক থেকে আবার 4টে জোর সংখ্যায় থাকবে। এই সুতোগুলো জোর সংখ্যায় থাকবে, এই সুতোগুলোই পরে ক্রোমোজোম নামে বেরিয়ে আসবে। এই সুতোগুলো জোর সংখ্যায় থাকবে আর এর ভিতরে গুটি গুটি করে দেবো। আর যেটা উদ্ভিদ কোষ করছি এখানে একটা বড় করে এরকম একটা ফাঁকা জায়গা হবে, এটাকে কোষ গহ্বর বলবো। এটা বড় ফাঁকা জায়গা,
এটার নাম কোষ গহ্বর। কোষ গহ্বর, গ হয় বয় র। এটা লাল রঙের যে আবরণটা করলাম এটা হচ্ছে নিউক্লিয় পর্দা। নিউক্লিয় পর্দা। এরপরে ওর ভিতরে যে সুতোর মতো অংশগুলো করেছি, নিউক্লিয় জালক। নিউক্লিয় জালক। এর ভিতরে যে লাল জলজল করছে, নিউক্লিওলাস। শুধু শুনলে হবে না, লিখে ফেলতে হবে। নিউক্লিওলাস, ক্লিওলাস। এর ভেতরে যে তরল একটা পদ থাকে, তরল পদ থাকবে, ওর নাম নিউক্লিয় রস। নিউক্লিয় রস। এই সব কটাকে মিলে বলে নিউক্লিয়াস। এই সব কটাকে মিলে কি বলা হয়? নিউক্লিয়াস। নিউক্লিয়াস। হয়ে গেছে? কিছুই করলো না, কাকে পড়াবো? একটা পেনি আছে, বাড়িতে একটা বিস্কুট চলে গেল, একটা বিস্কুট খেতে পারবেন? ভিডিও চলছে, চুপ কর। এই পেজ আচ্ছা, এরপরে যেহেতু এটা আমি উদ্ভিদ কোষের মর্যাদা দিচ্ছি, এখানে 5টি রাখবো। এরকম একটা ডিমের মতো বানাবো। ডিমের মতো বানিয়ে এটার নাম প্লাস্টিড। প্লাস্টিড। উদ্ভিদ কোষ হলে প্লাস্টিড করতে হবে। এবার এই নিউক্লিয়াসের কাছে এদিকে তাকাও। এটা কেমন একটা বেলুনের মতো করলাম, তাই তো? আরেকটা বেলুনের মতো করি, দুটো ছোট ছোট বেলুন। এইগুলোর নাম হচ্ছে গলগি বস্তু। উদ্ভিদ কোষে আছে গলগি বস্তু। গলগি বস্তু। এবার এই যে উপরে কোনাটা আছে, এদিকে তাকাও। এই কোনাটার মধ্যে আবার এরকম একটা লেয়ার এরকম করে দেবো। আর না করলেও হবে, মানে করলে মানে এই যে পাশের কোষের জন্য এগুলো, এই পাশের কোষের কোষ পর্দা, এই যে পাশের কোষের গঠন। অনেক বইতে তোমার এরকম পুরো লেয়ারটা টানা থাকবে। এই যে এখন যে লেয়ারটা টানা হচ্ছে, এটা কি কোষ পর্দা? কার? পাশে যে কোষটা ছিল সেই কোষের কোষ পর্দা। এটা টানলে হবে, না টানলেও চলবে। এটা পাশের কোষের কোষ পর্দা। প্লাজমোডাসমাটা কোষ পর্দা। উদ্ভিদের কোষ প্রাচীরের মধ্যে, কোষ পর্দার মধ্যে একটা রাস্তা থাকে যাতে পাশের কোষের সঙ্গে যোগাযোগ করা যায়। তার জন্য যে প্লাজমোডাসমাটা আছে। কি আছে? এটা কি আঁকলাম? এটা উদ্ভিদ কোষ। এটা একটা উদ্ভিদ কোষ। উদ্ভিদ কোষ। এখানে একটা জিনিস বলে দিচ্ছি, এই কোষ যখন হলো, কোষের মধ্যে এক রকমের তরল থাকে যেটাকে সাইটোপ্লাজম বলা হয়। এর মধ্যে
এরকম বুটি বুটি দিয়ে দেবে, তরল থাকবে। এখানে সেন্ট্রোজোম উদ্ভিদ কোষে নেই। এরপরে আমরা যেটা করব, একটা প্রাণী কোষের গঠন আঁকবো। এখানে একটা প্রাণী কোষের গঠন আঁকছি। তুমি প্রাণী কোষ করছি, ডান দিকটা প্রাণী কোষ, তুমি আলাদা করে জায়গা নিয়ে নাও। আলাদা পাশে জায়গা থাকলে ভালো, পাশে যদি না জায়গা না থাকে তাহলে নতুন করে প্রাণী কোষ করছি। প্রাণী কোষ করার জন্য কিছুই নয়, এদিকে তাকা, এই যাচ্ছি যাচ্ছি এরকম এরকম কতগুলো আঙ্গুলের মতো তুলে দিলাম। আঙ্গুলের মতো তুলে দিয়ে এখানে খাঁজ করবো, এরকম কাটা ভাঁজ ভাঁজ থাকবে, এইরকম জিনিস, মানে আয়তক্ষেত্রের মতো। আর উপরের মাথাটা কি আঙ্গুলের মতো ভাঁজ থাকবে, আঙ্গুলের মতো ভাঁজ। হয়ে গেছে, এটা প্রাণী কোষ করব। যখনই প্রাণী কোষ করলাম, প্রাণী কোষের মধ্যে নিউক্লিয়াস থাকবে, ও উদ্ভিদ কোষের মধ্যে মাইটোকন্ড্রিয়াও থাকবে। আমার দেওয়া হয়নি মাইটোকন্ড্রিয়া, এরকম পটলের মতো দেখতে। এদিকে তাকাও, মাইটোকন্ড্রিয়া এখানটা করছি, মাইটোকন্ড্রিয়া এরকম এরকম একটা পটলের মতো করলাম। এদিক থেকে একটা দাগ, এদিক থেকে একটা দাগ, এদিক থেকে তিনটে দাগ, এবার মাঝখান থেকে দাগ যাবে, উল্টো দিক থেকে আবার দাগ, এরকম পটলের মতো। এটার নাম মাইটোকন্ড্রিয়া, লিখতেই হবে মাইটোকন্ড্রিয়া, কন্ড্রিয়া। তাহলে এটা যে আমরা প্রাণী কোষ করতে যাচ্ছি, এই যেটা আঙ্গুলের মতো যেটা উঠে গেছে, ওটা একটা কোষের সঙ্গে আরেকটা কোষকে আঁকড়ে ধরে যাওয়ার জন্য, ওটার নাম মাইক্রোভিলি। মাইক্রোভিলি, 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 এটা মাইক্রোভিলি। এর ভেতরে কি আছে? নিউক্লিয়াস আছে। চলো বৃত্ত বানাও, এটা বৃত্তের ভিতরে আরেকটা বৃত্ত বানাও, বৃত্তের ভেতরে বৃত্ত। এবার এর ভেতরে সুতোর মতো করে দেওয়া যায়। আর ভিতরটা বুটি বুটি করে দিলাম। এখানে যেমন বিভিন্ন অংশের নাম দিয়েছি, ওখানেও সেই নামগুলো দিতে হবে। হলো, এটা নিউক্লিয়াস হয়ে গেল, প্রাণী কোষের নিউক্লিয়াস। প্রাণী কোষ হলে পরে তার মধ্যে সেন্ট্রোজোম আছে, প্রাণী কোষের মধ্যে সেন্ট্রোজোম আছে। সেন্ট্রোজোম কেমন? এদিকে তাকাও, এই কোষের নিচে এরকম একটা বৃত্ত বানাচ্ছি। হ্যাঁ, এই বৃত্তের মধ্যে এদিকে তাকাবি, এরকম একটা চোঙের মতো কৌটো, একটা কৌটোর মতো, কৌটোটা শুয়ে আছে, আর একটা কৌটো এরকম ভাবে খাড়া ভাবে থাকবে। এই কৌটোগুলোর নাম হচ্ছে সেন্ট্রিওল। কৌটোগুলোর নাম কি? সেন্ট্রিওল, কৌটোর মতো দেখতে। আর এই আর বাইরের আবরণটাকে বলে সেন্ট্রোস্পিয়ার, বাইরের আবরণটাকে সেন্ট্রোস্পিয়ার। এই ভেতরটার নাম হচ্ছে সেন্ট্রিওল, সেন্ট্রিওল। আর বাইরের আবরণটা সেন্ট্রোস্পিয়ার। সেন্ট্রোস্পিয়ার। আর এই সেন্ট্রিওল আর সেন্ট্রোস্পিয়ার, এদেরকে একসঙ্গে বলে সেন্ট্রোজোম। সেন্ট্রোস্পিয়ার আর সেন্ট্রিওল, এই দুটোকে একসঙ্গে বলে সেন্ট্রিওল। এখানে পড়ানো হচ্ছে, ওর সঙ্গে নয়, সেন্ট্রোজোম হবে, সেন্ট্রোজোম। হ্যাঁ, সেন্ট্রোজোম, এটা সেন্ট্রোজোম হবে, সেন্ট্রোজোম।
জোম জয়োকার ম জাহাজের জয়োকার ম সেন্ট্রোজোম সেন্ট্রিওল আর সেন্ট্রোস্পিয়ার সেন্ট্রোস্পিয়ার মানে বাইরের আবরণটা বাইরের আবরণ সেন্ট্রোস্পিয়ার ভেতরের কৌটোগুলো হচ্ছে সেন্ট্রিওল আর এদের একসঙ্গে বলা হয় সেন্ট্রোজোম আমি না গেলে অনুচক্রিটা কোথায় বলে আমি বলতে পারি না অনুচক্রিটা সব পাবি অপেক্ষা করতে হবে কি মজা স্যার এবার এর মধ্যে কি আছে মাইটোকন্ড্রিয়া আছে আমি মাইটোকন্ড্রিয়া উদ্ভিদ কোষেরও আছে প্রাণী কোষেরও আছে মাইটোকন্ড্রিয়া দেখতে এরকম পটলের মতো আঁকলাম এই দিক থেকে তিনটি দাগ দেবো 1 2 3 উল্টো দিক থেকে তিনটে 1 2 3টে এটার নাম মাইটোকন্ড্রিয়া 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 উদ্ভিদ কোষে যেমন গলগি বস্তু আছে প্রাণী কোষেরও গলগি বস্তু একই রকম দেখতে কে করবে আমি পড়ে গিয়েছি খাতায় কোথায় প্রাণী কোষে গলগি এই বস্তু? যে বলি বসে রে সব পড়ে গিয়েছি বলে না যে ভাই পুরো লাইনে ঘুরে এটার নাম গলগি বস্তু গলগি বস্তু প্রাণী কোষের মধ্যে অতিরিক্ত লাইসোজোম আছে যেটা উদ্ভিদ কোষের মধ্যে নেই লাইসোজোম কেমন দেখতে হবে এরকম একটা বৃত্ত বানাবে দুটো বৃত্ত বানাও আর বৃত্তের ভিতরে গুটি গুটি দাও এই যে বৃত্তের ভিতরে গুটি গুটিগুলোকে অন্য কালি দিয়ে দিচ্ছি আমি বৃত্তের ভিতরে গুটি গুটিগুলোকে এরকম এটার নাম লাইসোজোম লাইসোজোম উদ্ভিদ কোষের কোষ গহ্বর আছে প্রাণী কোষেরও কোষ গহ্বর আছে কিন্তু সেটা আকারে ছোট এখানেও ফুচকার মতো রয়েছে এটা আকারে ছোট সংখ্যায় বেশি এটা কোষ গহ্বর কোষ গহ্বর কোষ গহ্বর আকারে ছোট কিন্তু সংখ্যায় বেশি আছে এখানে একটাই থাকে বড় আকারের কোষ গহ্বর ফাঁকা স্থান এর মধ্যে এবার বাকি এখানে গুটি গুটি করে দিচ্ছি এবার এই যে আঁকা আমাদের দাঁড়ালো এখান থেকে যদি বলে উদ্ভিদ কোষ আর প্রাণী কোষের পার্থক্য বলো এটা প্রাণী কোষ এই উদ্ভিদ কোষ ও প্রাণী কোষের পার্থক্য নিজেরা লিখবে এখানে আমি পার্থক্য উদ্ভিদ কোষ প্রাণী কোষ আরে তুই এইদিকে মন দে না ওর দিকে তুই ডিস্টার্ব করছিস না তুমি আরো তো একটা উপর দিও কিছু করা যাবে না এটাকে শাসন করতে গেলে উদ্ভিদ কোষ ও প্রাণী কোষের পার্থক্য 1 নম্বর দেখো তুমি পরে লিখবে আগে সমর্থন পাও এটা উদ্ভিদ কোষে কোষ প্রাচীর আছে প্রাণী কোষে কোষ প্রাচীর নেই মেনে নেবো এটা লিখতে পারবো 2 নম্বর উদ্ভিদ কোষে প্লাস্টিড আছে প্রাণী কোষে প্লাস্টিড নেই হলো 3 নম্বর লেখো উদ্ভিদ কোষে লাইসোজোম নেই প্রাণী কোষে লাইসোজোম আছে 3 নম্বর উদ্ভিদ কোষে কোষ গহ্বর সংখ্যায় একটি বা দুটি এবং আকারে বড় উদ্ভিদ কোষে কোষ গহ্বর সংখ্যায় একটি বা দুটি কিন্তু আকারে অনেক বড় প্রাণী কোষে কোষ গহ্বর সংখ্যায় অনেক আকারে ছোট
প্রাণী কোষে কোষ গহ্বর আকারে ছোট এবং সংখ্যায় অনেক কটি থাকে। আর কি আছে? উদ্ভিদ কোষে সেন্ট্রোজোম নেই, প্রাণী কোষে সেন্ট্রোজোম আছে। এবার লিখতে পারবো, খাতায় লিখো। কোষ কোষ এই কোষ বিভাজনটা কি? কোষ বিভাজন, কোষ বিভাজন, কোষ বিভাজন কাকে বলে? কোষ বিভাজন কিছুই নয়, কোনো একটি জনিত্রী কোষ কি করবে? বিভাজিত হয়ে একাধিক অপত্য কোষ তৈরি করার ঘটনাকে কোনো একটি জনিত্রী কোনো জনিত্রী কোষ বিভাজিত হয়ে কোনো জনিত্রী কোষ কোনো জনিত্রী দন্ত নয়রি জনিত্রী দন্ত নয় হচ্ছে তৈরি হবে। কোনো জনিত্রী কোষ বিভাজিত হয়ে কোনো জনিত্রী কোষ বিভাজিত হয়ে একাধিক কোষ একাধিক অপত্য কোষ তৈরির ঘটনাকে বলে কোষ বিভাজন। কোষ বিভাজন কোন জনিত্রী কোষ, জনিত্রী মানে মা, জননী মানে মা, কোন জনিত্রী কোষ বিভাজিত মানে ভেঙে গিয়ে একাধিক অপত্য কোষ, অপত্য মানে ডটার, কন্যা, মেয়ে, অপত্য কোষ তৈরির ঘটনাকে বলে কোষ বিভাজন। এখানে অপত্য মানে কন্যা, ডটার ইংরেজি, কারণ এই কোষ যে কোষ জন্ম দেয় সেই কোষ আবার জন্ম দেবে। ছেলে তো ছেলে জন্ম অপত্য তৈরি করতে পারে না, মেয়েরাই পারে, ওই জন্য ওটাকে ওখানে ওই অপত্য বলতে এখানে ইংরেজিতে ওটাকে ডটার বলে। কোনো জনিত্রী কোষ বিভাজিত হয়ে কোনো জনিত্রী কোষ মানে মা, জননী মানে মা, কোনো জনিত্রী কোষ বিভাজিত হয়ে একাধিক অপত্য কোষ তৈরির ঘটনাকে বলে কোষ বিভাজন। যে কোষ বিভাজনের কথা বলছি, কোষ বিভাজন মূলত তিন প্রকার। কোষ বিভাজন তিন প্রকার, মানে কোন একটা জনিত্রী কোষ ভেঙে একাধিক অপত্য কোষ হবে, কোন একটি জনিত্রী কোষ ভেঙে একাধিক অপত্য কোষ হবে। এটা তিন ভাবে হয়ে থাকে। একটা হচ্ছে অ্যামাইটোসিস, অজফলা আকার, ময়াকার, ধসি, অ্যামাইটোসিস কোষ বিভাজন, অ্যামাইটোসিস কোষ বিভাজন। দু নম্বর হচ্ছে মাইটোসিস কোষ বিভাজন, মাইটোসিস কোষ বিভাজন। তাহলে কি বলছি, কোষ বিভাজন তিন প্রকার, অ্যামাইটোসিস কোষ বিভাজন, মাইটোসিস কোষ বিভাজন, আর তিন নম্বর হচ্ছে মিওসিস কোষ বিভাজন, মিওসিস কোষ বিভাজন, মিওসিস কোষ বিভাজন।
এই যে কোষ বিভাজন 3 রকম বললাম, অ্যামাইটোসিস কোষ বিভাজন, এখানে একটা কোষ বিভাজন তোমার দেখাচ্ছি আমি। এটা কি কোষ আমি সংজ্ঞাটা এখন দিচ্ছি না। এটা না একটা এককোষী প্রাণী অ্যামিবার কথা বলছি, এককোষী প্রাণী অ্যামিবার কথা বলছি এখানে। এটা অ্যামিবা, অ্যামিবা আরে নিউক্লিয়াস, এটা অ্যামিবার ভিতরে এটা এটা অ্যামিবা, এর নিউক্লিয়াস। এই অ্যামিবা যখন এটা জনিত্রী অ্যামিবা, এটা মা জনিত্রী অ্যামিবা, এটা যখন কন্যা তৈরি করছে কিভাবে করে, প্রথমে এইরকম হয়ে যায়, প্রথমে কি করলো, এই দেহটা মাঝ বরাবর চেপে যায়, আর এই ভিতরে যে নিউক্লিয়াসটা আছে, নিউক্লিয়াসটা লম্বাটে হয়ে যায়, লম্বাটে হয়ে যায় হলো। এর পরের ধাপে কি হয়, এটা আলাদা হয়ে গেল, আর এটা আলাদা হয়ে যায়, দুটো কোষ। এটা যে অপত্য, এটা অপত্য অ্যামিবা তৈরি হয়ে গেল, অ্যামিবা। এটা জনিত্রী 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 অ্যামিবা। এই জনিত্রী অ্যামিবা থেকে এই যে অ্যামিবা তৈরি হলো, এখানে কোষ পর্দা, বাইরের আবরণটাকে বলে কোষ পর্দা। এখানে কিছু পড়ানো হচ্ছে, এখানে কিছু পড়ানো হচ্ছে, এই বাইরের আবরণটা বলে কোষ পর্দা। এই কোষ পর্দা অবলুপ্তি হয়েছে, মানে কোষ পর্দা কি ডিলিট হয়ে গেছে? হয়নি, কোষ পর্দার অবলুপ্তি হয়নি। এখানে তোমার বেমতন্ত্র গঠিত হয়নি। বেমতন্ত্র কি জিনিস, যখন আমরা কিছুক্ষণ পরে এই মাইটোসিস কোষ বিভাজন বোঝাবো, তখন বেমতন্তু ব্যাপারটা বোঝাবো। বেম, বেম মানে মাকু। এই কদিন পরে যদি কোনোদিন তুমি এই শান্তিপুর, ফুলিয়া, ওই সমস্ত জায়গাতে যাও, ওখানে যে তাঁতের যে জামা কাপড়, তাঁতের যে কাপড় বোনা হয়, ওখানে একটা তোমার এইরকম দেখতে একটা যন্ত্র, এরকম দেখতে একটা যন্ত্র কি করে তোমার ছোটাছুটি করে, ওর যে তাঁতের যে তাঁতের মেশিনের ভিতর দিয়ে ছোটাছুটি করে, এরকম জিনিসটা দেখতে, এটার নাম মাকু। এটার নাম হচ্ছে মাকু বলে, মাকু, বেম, বেম, বেম বা মাকু। যদি কখনো ওই তাঁত, যেখানে তাঁতের জামা কাপড়, তাঁতের শাড়ি বা তাঁতের ধুতি তৈরি করা, ওইখানে এরকম আছে। যাকে এই যে কোষ বিভাজন, এখানে যেটা বললাম অ্যামাইটোসিস কোষ বিভাজনে, এই কোষ বিভাজনে কি হলো, কোষ পর্দার অবলুপ্তি হলো না, বেমতন্তু কোথাও গঠিত হলো না। এরকম কোষ বিভাজনকে অ্যামাইটোসিস কোষ বিভাজন বলে। তাহলে সংজ্ঞাটা কি লিখবো, যে কোষ বিভাজন প্রক্রিয়ায়, যে বন্ধ করে দেয়, যে কোষ বিভাজন প্রক্রিয়ায়, কোষ বিভাজন প্রক্রিয়ায়, উপরে তুমি উপরে থাকো, তোমাকে ডিস্টার্ব করে না, আরো যাবো, একদম পড়ে যাবো। যে কোষ বিভাজন প্রক্রিয়ায় তোমার কোষ পর্দার অবলুপ্তি না ঘটিয়ে, যে কোষ বিভাজন প্রক্রিয়ায় কোষ পর্দার অবলুপ্তি না ঘটিয়ে এবং বেম গঠন ছাড়া কোনো জনিত্রী কোষ
জনিত্রী কোষ বিভাজিত হয়ে যে কোষ বিভাজন প্রক্রিয়ায় কোষ পর্দার অবলুপ্তি না ঘটিয়ে কোষ পর্দার অবলুপ্তি না ঘটিয়ে এবং নিউক্লিয়াসের সরাসরি বিভাজন ঘটিয়ে নিউক্লিয়াসের সরাসরি বিভাজন, এখানে নিউক্লিয়াসের সরাসরি দুটো টুকরো হয়ে যাচ্ছে। নিউক্লিয়াসের বিভাজন ওখানে রেখে দেবো, নিয়ে নিচ্ছি। নিউক্লিয়াসের বিভাজন ঘটিয়ে ও বেম গঠন ছাড়া কি করে দুটি অপত্য কোষ তৈরি করে তাকে বলে অ্যামাইটোসিস কোষ বিভাজন। অ্যামাইটোসিস কোষ বিভাজন মুখস্থ করব। যে কোষ বিভাজন প্রক্রিয়ায় কোষ পর্দার অবলুপ্তি না ঘটিয়ে, চোখের সামনে দেখাচ্ছে কোষ পর্দা বিলীন হয়নি, কোষ পর্দার অবলুপ্তি না ঘটিয়ে এবং নিউক্লিয়াসের সরাসরি বিভাজন ঘটিয়ে, নিউক্লিয়াসটা যেটা ছিল মাঝখানে চেপে গেছে, তারপর টুকরো হয়ে গেছে, কোনো কারুকার্য কিছু হয়নি। নিউক্লিয়াসের বিভাজন না ঘটিয়ে এবং বেম গঠন ছাড়া, এরকম কোনো মাকু এখানে তৈরি হয়নি, না ঘটিয়ে দুটি অপত্য কোষ তৈরি করে তাকে অ্যামাইটোসিস কোষ বিভাজন বলে। এটা কোথায় ঘটে? নিম্ন শ্রেণীর এককোষী প্রাণীদের দেখা যায়। মানে তোমার গিয়ে অ্যামিবার ক্ষেত্রে তোমার গিয়ে এই অ্যামাইটোসিস কোষ বিভাজন নিম্ন শ্রেণীর এককোষী প্রাণীদের দেহে, জীবের দেহে এই কোষ বিভাজনের প্রয়োজনীয়তা বা গুরুত্ব। কোষ বিভাজনের গুরুত্ব। কোষ বিভাজন কাকে বলে আমরা বুঝেছি? যে প্রক্রিয়ায় কোন একটি জনিত্রী কোষ বিভাজিত হয়ে দুটি অপত্য কোষ, দুটি নয় একাধিক অপত্য কোষ তৈরি হয়। যে প্রক্রিয়ায় কোন জনিত্রী কোষ বিভাজিত হয়ে একাধিক অপত্য কোষ তৈরি হয়। ওখানে দুটি অপত্য লিখেছি, একাধিক হবে, এক হবে না, একাধিক হবে। দুটো হতে পারে, চারটে হতে পারে, বেশি হতে পারে। একাধিক মানে একের বেশি, একাধিক মানে 2 বা 3 বা 4 বা 10 এরকম হবে, ঠিক আছে? তো এই কোষ বিভাজনের গুরুত্ব কোথায়? 1 নম্বর, কোন জীবদেহ কোষ বিভাজনের মধ্য দিয়ে আকার আয়তনে বেড়ে ওঠে। আমরা ছোট থেকে যে বড় হয়ে উঠেছি, আমাদের শরীরে কোষের সংখ্যা বেড়ে হয়েছে। দেহের আকার আয়তন কি হয়? লম্বায় চওড়ায় দেহটা বাড়ে কোষ বিভাজনের জন্য, এটা একটা গুরুত্ব। কোষ বিভাজনের মধ্য দিয়ে ভ্রূণের পরিস্ফুটন ঘটে। ভ্রূণ যখন পুংগ্যামেট এবং স্ত্রীগ্যামেট, শুক্রাণু এবং ডিম্বাণু মিলনের পরে জাইগোট তৈরি হয়। সেই জাইগোট থেকে তৈরি হয় ভ্রূণ। এই ভ্রূণ কোষ বিভাজনের মধ্য দিয়ে
পরিস্ফুটন হয়। পরিস্ফুটন মানে প্রথমে মায়ের পেটে একটা ছোট্ট মাংসের ডেলা তৈরি হয়, সেই মাংসের ডেলাটা তারপরে কি হয়, কোষের সংখ্যা বেড়ে বেড়ে হাত পা চোখ নাক মুখ সব বের হয়। এই হাত পা চোখ নাক মুখ তৈরি হওয়াটাকে বলে পরিস্ফুরণ। পরিস্ফুরণ। তাহলে কোষ বিভাজনের মধ্যে দিয়ে কি হয়, তোমার ভ্রূণের পরিস্ফুটন ঘটে। ভ্রূণ হচ্ছে তোমার কি একটা এরকম একটা মাংসের ডেলা, এবং সেই মাংসের ডেলাটা কি হবে, তোমার এরকম তোমাকে এর আকার আয়তন, এরকম আকার আয়তন হবে আর কি, এরকম হয়ে যাওয়াটা সেটা কি পরিস্ফুটন হবে, ভ্রূণের পরিস্ফুটন। তো এই ভ্রূণের পরিস্ফুটন কোষ বিভাজনের মধ্য দিয়ে ঘটে থাকে। আর কি হয়, যখন কোনো দুর্ঘটনাজনিত কারণে যদি কখনো কোনো কিছু মানে মাংস চলে যায় হাত থেকে, খসে যায়, সেই মাংস যদি সারা জীবন অনেক ওই জায়গাটা গর্ত হয়ে থাকে, ওই জায়গাটা ভরাট হয়ে যায়। মানে কোষ বিভাজনের মধ্যে দিয়ে ক্ষত পূরণ হয়, ক্ষত স্থান পূরণ হয়। আর কোষ বিভাজনের মধ্যে দিয়ে কি হয়, তোমার জনন কোষ তৈরি হয়। জনন কোষ বলতে শুক্রাণু এবং ডিম্বাণুকে বোঝায়। জনন কোষ বলতে শুক্রাণু এবং ডিম্বাণুকে বোঝায়। তাহলে আমরা কি বুঝলাম, কোষ বিভাজনের গুরুত্ব: 1 নম্বর, ভ্রূণের পরিস্ফুটন, পরিস্ফুরণ হবে, স্ফুরণ, ভ্রূণের পরিস্ফুরণ, মূর্ধন্য, ভ্রূণের পরিস্ফুটন ঘটে। কোষ বিভাজনের মধ্যে দিয়ে কি হয়, ভ্রূণের পরিস্ফুটন ঘটে। ভ্রূণ কিছুই নয়, মায়ের পেটে প্রথম যে একটা মাংসের ডেলা তৈরি হয়, শুক্রাণু ডিম্বাণু মিলিত হয়ে, সেটা হচ্ছে ভ্রূণ। সেইখান থেকে কোষের সংখ্যা বেড়ে বেড়ে চোখ নাক মুখ পা হাত পা সব জন্ম নেয়, ওটাই পরিস্ফুটন হয়। 2 নম্বর হচ্ছে দেহ আকার আয়তনে বেড়ে ওঠে। দেহ আকার ও আয়তনে বেড়ে ওঠে। দেহ আকার আয়তনে বেড়ে ওঠে, এটা একটা কোষ বিভাজনের গুরুত্ব। 3 নম্বর, ক্ষতস্থান পূরণ হয়। ক্ষতস্থান পূরণ ঘটে। এই ঘটে কোষ বিভাজনে বলে কি হয়, ক্ষতস্থান পূরণ হয়। কোনো জায়গায় গর্ত হয়ে গেল, কেটে গেল, সেই জায়গাটা ভরাট হয়ে যায়। 4 নম্বর, তোমার জনন মাতৃকোষ থেকে তোমার জনন কোষ বলতে কি বোঝাবে, থ্রি গ্যামেট মানে হচ্ছে ডিম্বাণু, আর পুং গ্যামেট বা শুক্রাণু তৈরি হয় বা উৎপন্ন হয়। এগুলা কি কোষ বিভাজনের গুরুত্ব, লিখে ফেলতে পারবো। এরপরে মাইটোসিস কোষ বিভাজন। মাইটোসিস কোষ বিভাজনটা কি, এর সংজ্ঞাটা লিখি। মাইটোসিস কোষ বিভাজন, মাইটোসিস কোষ বিভাজন, কোষ বিভাজন। মাইটোসিস কোষ বিভাজন হচ্ছে যে কোষ বিভাজন প্রক্রিয়ায় নিউক্লিয় পর্দার অবলুপ্তি ঘটে। আমি এরকম ভাবে লিখবো, যে কোষ বিভাজন প্রক্রিয়া, যে কোষ বিভাজন প্রক্রিয়ায়, যে তুমি কথাগুলো মুখস্থ করার চেষ্টা করো, সব লাগবে তোমার কালকে।
যে কোষ বিভাজন প্রক্রিয়ায় নিউক্লিওলাসের যে কোষ বিভাজন প্রক্রিয়ায় জনিত্রী কোষের যে কোষ বিভাজন প্রক্রিয়ায় বেম গঠিত হয় ও জনিত্রী কোষের সম সংখ্যক ক্রোমোজোম যুক্ত ও সমগুণ সম্পন্ন দুটি অপত্য কোষ গঠিত হয় তাকে বলে মাইটোসিস কোষ বিভাজন। কি বললাম? যে কোষ বিভাজন প্রক্রিয়ায় বেম গঠিত হয়, এটা মাকু গঠিত হবে, ও জনিত্রী কোষের সমসংখ্যক ক্রোমোজোম যুক্ত। জনিত্রী কোষের যে মায়ের শরীরে যদি একটা কোষে যদি 10টা ক্রোমোজোম থাকে, তাহলে অপত্য কোষ এবং জনিত্রী কোষের সমসংখ্যক ক্রোমোজোম যুক্ত ও সমগুণ সম্পন্ন। মায়ের যেরকম গুণ থাকবে, অপত্যরও কি হবে? ওই সমগুণ সম্পন্ন দুটি অপত্য কোষ। মাতৃকোষের সমসংখ্যক ক্রোমোজোম যুক্ত ও সমগুণ সম্পন্ন দুটি অপত্য কোষ গঠিত হয়, তাকে বলে মাইটোসিস কোষ বিভাজন। অপত্য কোষের মধ্যে কি হবে? ক্রোমোজোম সংখ্যা সমান থাকবে এবং একই রকম গুণ সম্পন্ন হবে। তাহলে কি বলছি? যে কোষ বিভাজন প্রক্রিয়ায় বেম গঠিত হয়, বেম মানে মাকু গঠিত হবে, জনিত্রী কোষের সমসংখ্যক ক্রোমোজোম যুক্ত ও সমগুণ সম্পন্ন দুটি অপত্য কোষ গঠিত হয়, তাকে বলে মাইটোসিস কোষ বিভাজন। তোমাকে সংক্ষেপে বোঝানোর চেষ্টা করে নিচ্ছি আমি। এটা মনে করো একটা প্রাণী কোষ আছে, তাকাও, এটা একটা প্রাণী কোষ আছে। এই প্রাণী কোষটার মধ্যে তোমার 1, 2, 3, 4, এখানে কটা নিউক্লিয়াস আছে? এই ক্রোমোজোম 4টি আছে। এখানে কটা ক্রোমোজোম? 4টে। আর এখানে কি আছে? এখানে সেন্ট্রোজোম, এটা সেন্ট্রোজোম এখানে আছে। যখন এটা কি করবে? এটা যখন বিভাজিত হবে, প্রথমে এরকম ঘটনা হবে। বলবো আমি কি বলছিস? গালাগালি দিচ্ছিস বলবো? তুই মুখের ভাষা ঠিক করা। কি বললাম? আমাকে বাজারওয়ালার মতো লাগছে, একদম গালাগালি দিচ্ছিস, মিথ্যে কথা বলবি না। বাইরে গিয়ে কেউ মজা করে।
এইরকম মাকু তৈরি হবে। বাবা মাথাটা দূরে না। ভিডিওটা চলছে। তাহলে এইরকম মাকু তৈরি হবে। এরপরে যেটা হবে, তাহলে কি দেখতে পাচ্ছ, এটা আরো মাঝখানে ভাঁজ হয়ে দুটো কোষ হয়ে যাবে। এরপরেই দুটো কোষ। তাহলে এখানে ক্রোমোজোম কটা ছিল? এখানে ক্রোমোজোম কটা আছে? এটাই। এরপরে দুটো এরকম দুটো টুকরো হয়ে যাবে। এই একটা হবে, এদিকে একটা টুকরো হবে। এই হবে, এই হবে। এখানে থাকবে নিউক্লিয়াস, এখানে। তাহলে কি হলো, এই কোষটা যেমন গুণযুক্ত, এও সেরকমই গুণ। এবং এটা হতে গিয়ে কি হলো, এরকম মাকু তৈরি হয়েছে। এইরকম কোষ বিভাজনকে কি বলবো? মাইটোসিস কোষ বিভাজন। এটা সম্পর্কে আমরা বিস্তারিত ঘটনা কিছুক্ষণ পরে জানছি। তাহলে এটা মুখস্থ করি।